দর্শক, আমি জান্নাতুন নাইম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। এবং আজকে আমার সাথে যিনি অতিথি হিসাবে রয়েছেন, আমি তাকে বাংলাদেশের অতিমানব বলি, এবং তিনি ভেত বাঙালির যে সংজ্ঞায়নটি আছে তিনি সেটি সম্পূর্ণরূপে বদলে দিয়েছেন। এদেশের পর্বত আরোহণের যে ইতিহাস রয়েছে তার বহু প্রথমের সাথে তিনি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আমাদাবলাম জয় করেছেন। প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি লোৎসে, অন্নপূর্ণা 1 এবং মাকালো পর্বত জয় করেছেন। একমাত্র বাংলাদেশি হিসেবে এখনও পর্যন্ত ৮,০০০ মিটারের উচ্চতার কোনো একটি পর্বত তিনি সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়া জয় করেছেন। এবং পৃথিবীতে যে ১৪টি ৮,০০০ মিটার পর্বত রয়েছে, একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি তার 5টি জয় করেছেন। দর্শক, আমার আজকের অতিথি লেখক এবং পর্বতারোহী ডাক্তার বাবর আলী। ডাক্তার বাবর আলী, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। বাবর ভাই, এই যে এতগুলি প্রথমের কথা বললাম, কিছু কি বাদ গেল নাকি? মানে আমাকে রীতিমতো লিখে রাখতে হয়েছে। না না, এটা একটু আনফরচুনেট যে আমাদের আসলে মাউন্টেনিয়ারিং মানে অ্যারেনাটা বা কমিউনিটিটা এত ছোট, বা আমাদের হিস্ট্রিটা ওই হিসেবে এত ছোট যে আমি কিছু করতে গেলেই আনলাকিলি একটা আনফরচুনেটলি প্রথম কিন্তু বাদ গেছে, মানে প্রথম বাংলাদেশি ডাক্তার হিসেবে আপনি এভারেস্টও জয় করেছেন। ওইটাই বলছিলাম যে আমাদের তো হিস্ট্রিটা এত ছোট, হিমালয়ের এত কাছের দেশ হয়েও, এই জন্য মনে হয় এটা আনফরচুনেট ইন এ সেন্স আসলে, যে যাই করতে যাচ্ছি হয়তো কোনো না কোনোভাবে কিছু একটা হয়ে যাচ্ছে। এটা তো ভবিষ্যৎ হয়তো ভিন্নভাবে লেখা হবে, আপনার পথ ধরে হয়তো আরো অনেকে সেই পথে যাবে, সেটা সময় বলবে। আমার একটা যেই ব্যাপারটা জানবার আগ্রহ ছিল, মানে আমার হাতে যখন কোনো ডাক্তারের দেখা হয় বা আমার অনুষ্ঠানে আসে, আমি ফ্রিতে ওষুধ চাই যে এইরকম সমস্যা কি কি করা যায়। তা আপনি যখন পর্বত আরোহণে যান, অন্যরা যখন জানতে পারে যে আপনি ডাক্তার, এরকম ফ্রিতে ওষুধ চায় নাকি? হ্যাঁ, প্রচুর প্রচুর। এবার অনেক চিকিৎসা করতে হয়েছে। এবার মাকালু অভিযানে যদি আমি বলি, আমার দুই ফ্রেঞ্চ বন্ধু ছিল, ইয়ান এবং অ্যালেক্স। অ্যালেক্স হচ্ছে ও যখন আমি ওর বেশ কদিন পরে বেস ক্যাম্পে গিয়ে পৌঁছেছি, ওরা বেশ আগে এসছে। তো ও অলরেডি আসলে মানে হাই অল্টিটিউড, যেটা আমরা পালমোনারি এডিমা, সেটাই ভুগছিল। আমি পড়ছিলাম আপনার লেখায়, হ্যাঁ। অ্যাপোতে ভুগছিল, এবং ওকে আমি পুরো সময়টায় নানানভাবে হচ্ছে ওষুধপত্র দিয়ে, পরামর্শ দিয়ে সাথে দেখেছি। আমার সাথে সবসময় একটা বড় ওষুধের হচ্ছে পোটলা থাকে বলা যায়, এবং লাকিলি সেটা আমার কোনোবারই খুব বেশি ইউজ করতে হয় না। আচ্ছা, আমার নিজের নিজের জন্য জন্য, করতে হয় না? হ্যাঁ নিজের জন্য ইউজ করতে, আমি অন্যদের জন্য আমি খুব মানে ওপেন মাইন্ডেডলি সেটা করতে পছন্দ করি। ঠিক আছে, একটু লোডও কমে গেল, অন্য কারো কাজে আসলো। অ্যালেক্সের চিকিৎসা করেছি, এবং আমার মনে আছে আমরা একই দিনে সাবমিট করেছি। ফেরার পরেও জড়িয়ে ধরে আমাকে বলেছে যে মানে যদি তুমি না থাকতে আমার সাবমিট হতো না। এটা বিশাল একটা পাওয়া ছিল আমার জন্য। কয়েকদিন ধরে দেখলাম ক্লাইম্বিং ওয়ার্কশপ করাচ্ছেন, কোথায় করালেন, কারা কারা ছিল? আচ্ছা, এইটা আমি অনেক বছর ধরেই করাই। এটা একদম যারা বিগিনার, আমাকে অনেকে জিজ্ঞাসা করে নতুনদের জন্য কিছু করা যায় কিনা বা এরকম। তো একদমই যারা নতুন ক্লাইম্বিং, মাউন্টেনিয়ারিং এসব করতে চায়, তাদের একটা হাতে খড়ি মূলক একটা বলা যায় এটা ওয়ার্কশপ করাই। এটাতে শেখাই আমি বেসিক্যালি র্যাপেলিং, মানে কোনো একটা রক ফেস থেকে কিভাবে দড়ির সাহায্যে নামতে হয়, কোনো একটা রক ফেসে দড়ির সাহায্যে কিভাবে উঠতে হয়। তারপর রক টার্মিনোলজি, যেহেতু রকে যাচ্ছি কি কি বেসিক জিনিসটা জানা দরকার, বেসিক যেহেতু ডাক্তার এই সূত্রে বেসিক ফার্স্ট এইডও শেখায়, যে কেউ কলাপস করলো ট্রেলে, তখন তার ক্ষেত্রে কি করা যেতে পারে সেটা, আর গিয়ারগুলোর সাথে পরিচিত করে, এইটা নিয়মিত করার অ্যাডভান্স ট্রেনিং তো আর বাংলাদেশে নেবার সুযোগ নেই। হ্যাঁ না, ওই রকম সুযোগ নেই, কারণ অ্যাডভান্স আসলে পাহাড়ি নেই, বা যে কোর্সটা আসলে বেশিরভাগ পর্বতারোহী বাংলাদেশে করে থাকে, বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স, বিএমসি বলি আমরা, তো সেটা 28 দিনের একটা কোর্স হয়, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে হয়। সেইখানে আসলে 3টা অংশ থাকে, একটা রক ক্রাফট, আইস ক্রাফট, স্নো ক্রাফট। অ্যাকচুয়ালি রকও তো আমাদের নেই, গ্লেশিয়ারও নেই, ওইভাবে আসলে কোনো কিছু করার সুযোগ নেই। সেটাকে এবার ইম্প্রোভাইজ করে, হ্যাঁ ইম্প্রোভাইজ করে কি করা যায় সেটা করার চেষ্টা করি। এখন তো ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, মানে খেলা দেখেন নাকি বা পছন্দ করেন নাকি, কোন দলের সমর্থক? আর আমি মানে বলা যায় ক্রিকেটের চেয়ে ফুটবলের ফ্যান বেশি, তাই? এবং খেলা এখনো পর্যন্ত আমি দেখিনি, আজকে 2 দিন মনে হয়ে গেল, এখনো পর্যন্ত খেলা দেখার আসলে সুযোগ হয়নি। কিন্তু আমি খেলেছি ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে, টুর্নামেন্ট হচ্ছে সেটাতে খেলেছি, চট্টগ্রামের সাংবাদিক বন্ধুরা ওদের সাথে খেলেছি।
এবং এমনিতে আমি ফুটবল ফলো করি, একটু বলতে কষ্ট লাগে, আমি এমনি ইংলিশ প্রিমিয়ার লিগ দেখি, কিন্তু আমি যে টিমের সাপোর্টার ওরা লাস্ট কয়েক বছর ধরে খুব খারাপ কারা? খেলছে। ম্যানচেস্টার ইউনাইটেড। এই লাস্ট সিজনটা খুব ভালো গেছে। আর এমনিতে ওয়ার্ল্ড কাপে এবার কোন দলকে সমর্থন করছেন? আমি এমনিতে আর্জেন্টিনা ফ্যান। বাবর ভাই, আপনার মতন একজন জ্ঞানী মানুষ কিভাবে আর্জেন্টিনা সাপোর্ট করে বলেন তো? আমি ব্রাজিল সাপোর্টার। আগে সেটা বলতে পারতাম না, একটু গাইগুই করে হয়তো বেলজিয়াম বলতে হতো, এটা সেটা বলতে হতো। লাস্ট ওয়ার্ল্ড কাপের পর এখন খুব গর্ব করে এখন একটু বলছেন। বলা যায়। তো এইবার আপনার দলের সম্ভাবনা কেমন দেখেন? আমার তো মনে হয় সেকেন্ড রাউন্ডে বাদ হয়ে যাবে। আমার খুব একটা এক্সপেকটেশন নেই, মানে আমার মনে হয় যে যা যা পাওয়ার একটা World Cup সব হয়ে গেছে। সব হয়ে গেছে গত বছরটাই। আবার আমার পার্সোনালি বলে ব্রাজিলও কয়েকজন প্লেয়ার আছে যাদেরকে আমি খুবই পছন্দ করি, যেহেতু এরা ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলে। আচ্ছা। ক্যাসেমিরো, যদিও ক্যাসেমিরো এই বছর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চলে যাচ্ছে, ক্যাসেমিরো অনেকদিন মানে বেশ কয়েক বছর মানে ধরে জাস্ট মেনুতে খেলে বলে আসলে তাদের কারণ ব্রাজিল কুনি আছে। এদেরকে আমার অসম্ভব পছন্দ। আরেকজন খুব ভালো প্লেয়ার ছিল, এখন খেলে না, অ্যান্থনি নামে, ও যদি এবার স্কোয়াডে নেই, অ্যান্থনি আমার খুব পছন্দের প্লেয়ার ছিল, যদিও তারা ব্রাজিলিয়ান। ফুটবলটা তো ব্রাজিলিয়ানরাই আসলে খেলে। যাই হোক, এসব নিয়ে আর তর্ক বিতর্কে যাবো না। তা আপনার দল আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে কি জিতবে না এটা সময় বলে দিবে। আমার ধারণা জিতবে না, কিন্তু আপনি এই বছর আর কোন কোন পর্বত জয় করার ইচ্ছা আছে? মানে শেষবার তো মাকালুতে যাওয়ার সময় আমি শুনছিলাম যে নাগা পর্বত টার্গেট করেছেন, পরে বোধহয় মানে অর্থের সংস্থান হয়নি সেভাবে। এই বছর আসলে এই টাইমটায় আমার এই মুহূর্তে আসলে নাঙ্গা পর্বতে থাকার কথা বেসিক্যালি, এই টাইমটাতে, কারণ নাঙ্গা পর্বতে এই সময়টাই ক্লাইম্ব হয়, এই যে জুনের 8-10 তারিখ থেকে অভিযানটা শুরু হয়। এবং যারা এই বছর ওইখানকার কি ওয়েদার তাহলে ডিফারেন্ট? ওয়েদার ডিফারেন্ট না, এটাই ক্লাইম্বিং সিজন পাকিস্তানের ওই রিজিয়নটাই ওয়েদার স্টেবল থাকে। নাঙ্গা পর্বত নেপালে তো দেখি হয় মেতে না হলে অক্টোবরে। হ্যাঁ, নেপালে যে দুটো হয় স্প্রিং বা অটাম, আর পাকিস্তানে বেসিক্যালি একটাই সিজন, যেটা জুন জুলাইয়ের সিজনটাই। তো আমার আসলে মাকালু অভিযানে যাওয়া একদম অনেকটাই শেষ মুহূর্তে, আসলে অনেকটাই শেষ মুহূর্তে, কারণ আমি জুনের জন্য রেডি হচ্ছিলাম, আর মাকালু অভিযানে আমাকে যেতে হলো আসলে এপ্রিলের ফার্স্ট উইকে। তো আমার আসলে পরে মনে হয়েছে, আমি লাস্ট 8000 মিটার যেটা ক্লাইম্ব করেছি মহারাষ্ট্র উইদাউট অক্সিজেন করেছি, মাকালুতে আই ওয়াজ ফিট এনাফ, এবং ক্যাম্প মানে উইদাউট অক্সিজেনের জন্য। হ্যাঁ, মানে ক্যাম্প 3-তে যাওয়ার পরে যেটা হলো, আমি আর আমার ক্লাইম্বিং গাইড আমাদের দুজনের জন্য 5টা অক্সিজেন সিলিন্ডার ছিল, 3টা আমার জন্য, 2টা ওর জন্য। আচ্ছা। এবং সামহাউ আমরা ক্যাম্প 3-তে যাওয়ার পরে অক্সিজেন বটল খুঁজে পাচ্ছিলাম না। তো ইনিশিয়ালি ভাবলাম আর কেউ ব্যবহার করে ফেলেছে কিনা, সেটা চান্সেসও খুব কম, কারণ এর আগে শুধু 2জন ক্লাইম্ব করেছে এই সিজনে। আচ্ছা। ওদের সাথে আমার পরিচয় আছে, দেওয়ার ক্যারিং অক্সিজেন্স, তো সেটা হওয়ার চান্সেস কম। তো পরে জানা গেল, মানে ওই দিন আমরা আর অক্সিজেন খুঁজে পাইনি। ক্যানাডিয়ান একটা টিম ছিল যারা তাদের অভিযানটা ইতিমধ্যে অ্যাবান্ডন করে চলে গেছে, তো ওদের অক্সিজেন ছিল 2টা। আমি একটা নিয়েছি, আমার ক্লাইম্বিং গাইড একটা নিয়েছে, এবং আমি একটা অক্সিজেন দিয়ে সামিট পর্যন্ত পৌঁছেছি 1 লিটার পার মিনিট অক্সিজেন ব্যবহার করে। এবং পরে আমার ক্লাইম্বিং গাইড বলছিল, একদমই, এবং পরে আমার ক্লাইম্বিং গাইড বলছিল যে তুমি কেন চেষ্টা করলে না ছাড়া, যে হ্যাঁ এটা একটা কারণ ছিল। এটার সামিট ক্যাম্প, মাকালুয়ের সামিট ক্যাম্পটা মানে ক্যাম্প 3-তে হয়, এরপর আরেকটা ক্যাম্প হয় ক্যাম্প 4। যদি ক্যাম্প 4টা ইউজ করা যেত আমি চেষ্টা করতাম। আরেকটা কারণ ছিল, আমার মনে হচ্ছে আমি মানে লেস প্রিপেয়ার্ড, কারণ আমি নাঙ্গা পর্বত মেন্টালি প্রিপেয়ার্ড ছিলেন। মেন্টালের চেয়ে আমি সময়টাও কম পেয়েছি, কারণ নাঙ্গা পর্বত গেলে আমি আরো 2 মাস সময় পেতাম, তাহলে ওই 2 মাসটা অনেক বড় সময়। আর আমাকে মাকালু যখন যেতে হচ্ছে আরো 2 মাস আগে গেছি, আমি বলছিলাম যে একদম লাস্ট মোমেন্টে আসলে আমাকে পিক করতে হয়েছে যে মাকালু যাবো এবছর। তো সেজন্য একটু ব্যাপারটা একটু ভজঘট পাকিয়ে গেছে। মাকালু সিলেক্ট করলেন কেন? মানে আমি আপনার লেখা পড়ে জানছিলাম যে আপনার অন্নপূর্ণার যিনি গাইড ছিলেন, এবং তাদের তো পুরো ফ্যামিলিটা একটা ক্লাইম্বিং ফ্যামিলি। আমি একদম একদম তিনি সেই মাকালু অভিযানে যেহেতু শীতকালীন অভিযানে যে মারা যান, তো ওই পর্বতটা কেন সিলেক্ট করলেন? এইটা একটা ব্যাপার ছিল, যেহেতু মানে ক্লাইম্বিং বা মাউন্টেনিয়ারিং এর সাথে অর্থের একটা বড় যোগাযোগ আছে, বা মানে অর্থের সংস্থান করতে পারাটা সেটা একটা বড় চ্যালেঞ্জ। তো আমার কাছে ওই মুহূর্তে আসলে যে পরিমাণ পৃষ্ঠপোষক বা সব কিছু মিলিয়ে আমার হাতে যে পরিমাণ পয়সা ছিল, সেই টাকায় আসলে দেখছিলাম আমার আসলে মাকালুই হবে। মানে মাকালু যে একদম খুব
কত খরচ হয়েছে কশাসলি, হ্যাঁ মাকালু? কশাসলি সিলেক্ট করেছি, সেটা 15-16 লাখ টাকার মতো সব মিলে। একটা বড় অংশ আমি পৃষ্ঠপোষকদের কাছ থেকে পেয়েছি, আর কিছু আমার নিজের সেভিংস ছিল সেটার থেকে মিলিয়ে এটা করেছি। তো সব কিছু মিলিয়ে আমার তখন মনে হলো যে এই টাকায় আসলে সম্ভব, একমাত্র আমার সামনে অপশন ছিল কাঞ্চনজঙ্ঘা বা মাকালু ওই সিজনে, আর ধোলাগিরিও ছিল। তো সব মিলিয়ে আমার মনে হলো যে না মাকালু, আর মাকালু মানে বাকি সবগুলোর মধ্যে পিক করতে হলে আমি মাকালুই পিক করতাম। এটা আরেকটা কারণ আছে, ক্লাইম্বিং গাইড যারা আসলে আমরা ধরে নিই যা আপনারও এই ভিসি ট্র্যাক করার অভিজ্ঞতা আছে, বেশিরভাগ লোকজনের সাথে আপনার পরিচয় হবে যারা ক্লাইম্বিং গাইড হিসেবে কাজ করে ওই ট্রেইলেই। আমাদের অনেকের ধারণা বেশিরভাগ লোকজন নিশ্চয়ই ওই সোলোকুম্বু রিজিয়নের বা এভারেস্ট রিজিয়নের, কিন্তু মানে এটা মজার তথ্য আর কি। বেশিরভাগ ক্লাইম্বিং গাইড হিসেবে যারা হচ্ছে কাজকর্ম করে মাউন্টেনে, এদের বেশিরভাগের বাড়ি কিন্তু মাকালু রিজিয়নে, মাকালু বরুণ। তাই? হ্যাঁ, সোংকোয়া সবা বলে এটা জেলার নাম, মানে এভারেস্ট যেরকম সোলুকুম্বু জেলা, ঠিক যদিও পাশের জেলা বলা যেতে পারে, এরিয়ালি দুইটার তো ডিস্টেন্স খুব একটা বেশি না। তো ওই সূত্র আমি আমার যে সবসময় ক্লাইম্বিং গাইড যার সাথে আমি সবচেয়ে আসলে বেশি বলা যায় স্বাচ্ছন্দ্য বোধ করি, বীরে তামাং, বীরের বাড়ি মাকালু। ফুরবার সাথে ক্লাইম্ব করেছি, ফুরবা অঙ্গেল, ফুরবা অংডি, আমার চেনা বেশিরভাগ ক্লাইম্বিং গাইড যাদের সাথে আমি ক্লাইম্ব করি সবার বাড়ি মাকালু। ওই জন্য একটু মাকালু দেখার ইচ্ছে ছিল। আবার একই সাথে আরেকটা ব্যাপারে ছিল অরুণ বরুণ ভ্যালি, সবসময় নাম শুনে এসেছি, দুইটা নদী, নাম দুটাই এত দারুণ লাগে আমার শুনতে। হ্যাঁ, এটা অরুণ নদী, বরুণ নদী, ওই রিজিয়নটা একটু দেখার ইচ্ছে ছিল। আরও একটা কারণ আছে, মাকালু রিজিয়নটা মানে ইয়েতি নিয়ে তো আমরা অনেকেই নানানভাবে ফ্যান্টাসাইজ করি। আমি শুনলাম যে মাকালু আর কাঞ্চনজঙ্ঘায় নাকি ইয়েতি, মানে অবশ্যই হয়তো গুজবই হবে, মানে শোনা যায়। হ্যাঁ, ওই রিজিয়নটা নিয়ে ইয়েতি নিয়ে যত মিথ আছে, ওই অংশটুকু বেশিরভাগটাই, বা ইয়েতির ফুটপ্রিন্ট দেখা বা ইয়েতি স্পট করার যত ইনসিডেন্স, তার সিংহভাগ আমি যদি মানে সংখ্যায় বলি সেটা 80%-এর উপরে আসলে মাকালু রিজিয়নে। ইভেন একটা ট্র্যাকও এখন বলা হয় যে ইয়েতি ফুটপ্রিন্ট ট্রেইল বা ট্র্যাক বলা হয়, একটা ছোট্ট ট্র্যাকও আছে হ্যাঁ ওই রিজিয়নটাতে, যদি খুব বেশি লোকজন ওই ট্র্যাকটা করে না আর কি। এটা তো এই নিয়েও একটু আমার যেহেতু ফ্যাসিনেশন ছিল, এই জন্য এই মাকালু অভিযানে যেতে চেয়েছি। ইয়েতি নিয়ে ওই আমরা টিন পড়ার পরে আমার ইয়েতি নিয়ে আগ্রহটা হয়। আসলে কি ইয়েতি বলে কিছু আছে নাকি, মানে নেপালিদের সাথে যখন কথা বলেন তারা কি বিশ্বাস করে? 2019-এ নাকি মাকালুতে ইন্ডিয়ান আর্মির একটা দল ফুটপ্রিন্ট দেখেছিল। একদম একদম। এইটা এখন মানে ইয়েতি নিয়ে অনেক লেখালেখি হয়েছে, সেই মানে অনেক লম্বা সময় থেকে বলা যায়। এটা নিয়ে সবচেয়ে জোর হাওয়া লাগে আর কি এই মানে মিথটা নিয়ে, সেটা হলো এরিক শিপটন নামে একজন মাউন্টেনিয়ার ছিলেন, তো এক্সপ্লোরারও ছিলেন। উনি একটা অভিযানে 1950-51 খুব সম্ভবত 51 সালের অভিযানে উনি একটা ফুটপ্রিন্ট দেখেন যেটা স্বাভাবিকের চেয়ে অনেক বড়, এবং ওনার ওই প্রেজেন্স অফ মাইন্ডটুকু ছিল, উনি ওনার আইসেক্স যেটা ছিল ওটার পাশে রেখে যাতে ফুটপ্রিন্টটা কত বড় সেটা বোঝা যায় একটা ফটোগ্রাফ তুলেছিলেন। সেটা নিয়ে হ্যাঁ, এরপরেই হচ্ছে এটা নিয়ে বিশ্বজুড়ে বলা যায় একটু মানে কথাবার্তা শুরু হলো। কিন্তু ইয়েতি নামক যে মিথটা বলবো, সেটা তো শেরপা পিপল, ওরা তো পূর্ব তিব্বতের লোকজন, মানে শেরপা তো শের মানে হচ্ছে পা মানে মানুষ, শের মানে পূর্ব দিক থেকে যারা 400-500 বছর আগে মাইগ্রেট হয়ে নেপালে এসছে তিব্বত থেকে, এই পাসগুলা বা মাউন্টেন রিচগুলো ক্রস করে এই পাশটা এসছে। তো বলা হয়ে থাকে ওরা যখন এসছে ওদের সাথে এই মিথ বলি বা যেটা সাথে করে নিয়ে এসছে। এখন ইয়েতি মানে দেখা গেছে, দেখেছে এরকম বলে অনেকে, মানে কিন্তু না, কিন্তু নিজে দেখেনি বলে, আমিও শুনেছি এরকম। তো এইটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আমি একটা খুব ভালো বই পড়েছিলাম রেইনহোল্ড মেসনারের, তো মেসনারকেও নাকি ইয়েতি ভেবেছিল, এরকম হয়েছে। তো মেসনার যখন 14,000-8,000 মিটার ক্লাইম্ব করছিল, সাথে তার এই ব্যাপারটা নিয়ে খুব আগ্রহ জন্মালো যে আসলেই এরকম কিছু আছে কিনা। সে যেহেতু অনেকবার শুনেছে লোকজনের কাছ থেকে, তো উনি একটা বইও লিখেছেন মাই কোয়েস্ট ফর ইয়েতি নামে। আচ্ছা, তো উনি এবার পুরো প্রসেসটা উনি অনেক বিশ্লেষণ করলেন, ওনার এক্সপেরিয়েন্স সব কিছু মিলে। তো এখন এরকম একটা প্রাণী যদি থাকে তার তো খাবার লাগবে, আর যে জায়গায় সে থাকে বলছে তার হ্যাবিটেট বা বাসস্থান, ওইখানে তো কোনো লিভিং মানে অর্গানিজম থাকে না,
ওখানে খাবার, আর এখন একটা প্রাণী যদি হয় নিশ্চয়ই সেটা নির্দিষ্ট তার একটা লাইফ স্প্যান আছে, এরপরে মারা যাবে। কেউ কখনো আবিষ্কার করেনি যে তার এরকম একটা কঙ্কাল পাওয়া গেছে বা এরকম খুলি পাওয়া গেছে, এরকম হচ্ছে বেশ কয়েকটা খুলি বা খুলির চামড়া, এরকম বেশ কয়েকটা ইনস্ট্যান্স আছে এভারেস্ট রিজনে, প্যাংবোচে মনাস্ট্রি বা খুমজুংয়ের দিকটায় বেশ কয়েকটা মনাস্ট্রিতে বলা হয়ে থাকে ইয়েতির যে মাথার যে চামড়া, মানে খুলির যে চামড়া, সেটা সংরক্ষিত আছে। আমি অবশ্য মনস্ট্রিতে যাইনি, মানে ভিতরে ঢুকিনি, বাইরের থেকে দেখেছি। ওখানে ওটা সংরক্ষিত আছে, বছরের নির্দিষ্ট সময় সেটা বের করা হয়। তো ম্যাসনার ওই জিনিসটা করেছিলেন, ওই খুলির একটা অংশ নিয়ে সেটা ইউরোপ আমেরিকার নানান ল্যাবে পাঠানো হয়েছিলেন। স্যার এডমন্ড হিলারিও সেটা করেছিলেন। আচ্ছা। এবং পরে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে হয় সেটা আইব্যাক্স বা পাহাড়ি ছাগলের হচ্ছে ডিএনএর সাথে মেলে, অথবা ভালুক, যে পাহাড়ি ভালুক, তার ডিএনএর সাথে মেলে। এখন দিন শেষে আবার এরকমও বলা যায় আরেকজনের বিশ্বাসকে আমি আসলে কুসংস্কারও কিভাবে বলি, এটা তো তার দেখা যায় জিন মানচিত্রে আছে। আমি সেজন্য আসলে এইসব নিয়ে খুব একটা তর্কে যাই না। হ্যাঁ, সায়েন্টিফিক্যালি আপনি অনেক কিছুই বলতে পারেন। হ্যাঁ, এবং ম্যাসনারের ক্ষেত্রে আপনি যে ঘটনা বলেছেন, যে ম্যাসনারের ক্ষেত্রে এরকম হয়েছিল যে উনি যখন এরকম ওই মাই কোয়েস্ট ফর ইয়েতে এই বইটা লেখার জন্য নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন, তো তিব্বতের কোনো একটা দিকে উনি যাওয়ার পরে একজন শেরপা কমিউনিটির একজন লোক, উনি ওনাকে, মানে ম্যাসনারের তো বিশাল মানে লম্বা চুল ছিল, লম্বা দাড়ি, এবং ম্যাসনারকে দেখে উনি ইয়েতি বলেছিলেন যে এই লোকটা সবাইকে জিজ্ঞাসা করে ইয়েতি আছে কিনা, ও নিজেই তো একজন ইয়েতি, এরকম। এটা ওনার বইয়ে এই ঘটনাটা আছে। পাহাড় পর্বতে তো বাউর ভাই এরকম অনেক মিথ আছে, যেমন একটা মিথ আছে কৈলাসকে নিয়ে। কৈলাসে তো কেউ উঠেনি, মানে সেটা আমি যতদূর জানি মানে ধর্মীয় কারণে, কিন্তু বলা হয়ে থাকে যে সেখানে একটা নির্দিষ্ট জায়গা ক্রস করার পরে পর্বতারোহীদের বয়স অনেক বেড়ে যায়, কেউ কেউ প্রচন্ড চাপ অনুভব করে, অনেকে এমন কিছু লিখেছিল। চাইনিজ একটা অভিযাত্রী দলও অনেক গল্পগুজব ছড়িয়েছে। কৈলাস আসলে কি, মানে এরকম কি হবার সম্ভাবনা আছে নাকি, বা আপনি যতটুকু পড়েছেন কি মনে হয়েছে? আমার মনে হয় কৈলাস তো একটা পিরামিড শেপড একটা মাউন্টেন, পিরামিডের মতো দেখতে, টেকনিক্যালি অবশ্যই ডিমান্ডিং, চ্যালেঞ্জিং, মানে টেকনিক্যালি এমনিতে ডিফিকাল্ট, কিন্তু এর চেয়ে অনেক কঠিন মাউন্টেন আসলে মানুষ ক্লাইম্ব করেছে, অনেক এর চেয়ে কঠিন কঠিন মাউন্টেন। এখন মানে নট অল পিকস আর ফর অ্যাকচুয়ালি ক্লাইম্বিং, সাম আর ফর রেসপেক্টিং। তো ওই সেন্স থেকে যেহেতু এটা শুধু যে সনাতন ধর্মের সাথে যে এটার রেসপেক্টের জায়গাটুকু মিশে আছে এরকম না, হ্যাঁ, সেটা আমি যদি বুদ্ধিজমের সাথে এটার সংযোগ আছে, প্রাচীন যে ধর্ম ওই অঞ্চলের বন ধর্ম, জৈন ধর্ম, এগুলো সবগুলোর সাথে এটার, এবং প্রত্যেকটা ধর্মে এটা খুবই রেসপেক্টেড একটা মাউন্টেন। তো এক হলো স্পিরিচুয়ালি এটা মানে ক্লাইম্ব করাটা, তো আপনি যদি লজিস্টিক্যালি চিন্তা করেন হয়তো আপনি পেয়েও যাবেন পারমিট অনেক ক্ষেত্রে, যেহেতু এটা সিটিএমএ, চাইনিজ টিবেটান মাউন্টেনিং অ্যাসোসিয়েশন, ওদের এর থেকে যেহেতু তিব্বতে পড়েছে, এরকম মানে এটা বলাও হয়েছিল ম্যাসনার জন্য একবার পারমিট ইস্যু করা হয়েছিল। হ্যাঁ, শুনেছি এই গল্পটা। এবং উনি সেম জিনিসটাই বলেছিলেন যে আমি এতগুলা লোকের ধর্মবিশ্বাসের, আচ্ছা, উনি কি পরে আর ক্লাইম্বিং করেন নাই? উনি এই মাউন্টেনটা ক্লাইম্ব করতে সম্মত হননি, কারণ উনি বলছে এতগুলা মানুষের ধর্মবিশ্বাসে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আমি কোনো কিছু ক্লাইম্ব করতে চাই না, উনি সেটা করেননি। তো এরকম আরো বেশ কিছু সেক্রেট মাউন্টেন আছে মাচাপুচারে, হ্যাঁ, মাচাপুচারে তো ক্লাইম্ব হয় না, মানে ওই মাউন্টেন পিপলের কাছে আসলে ওরা তো সবসময় ভাবে মাউন্টেন পিপল, যে মাউন্টেনের পাদদেশে যারা বসবাস করে, ওদের কাছে তো এইগুলা দেবতার বাসস্থান প্রত্যেকটা মাউন্টেন, এবং সবাই ভাবে যে দিস মাউন্টেন্স আর প্রোটেক্টিং আস, নট অনলি মাউন্টেনের যে লেক সেটা ওকে প্রোটেক্ট করছে, যে প্রকৃতির সাথে যে সংযোগটা, এটার জন্য। তো এই অঞ্চলে মাচাপুচারের কথা বলছিলেন, কৈলাসের ক্ষেত্রে, কৈলাসের আপনি যেটা বলছিলেন অনেকে বুড়িয়ে গেছে এরকম বলা হচ্ছে, এগুলো কিন্তু ওইরকম সায়েন্টিফিক এভিডেন্স নেই, এভিডেন্স অবশ্য পাওয়া যায় না। আপনি হয়তো অনেকে একটু বাড়িয়ে চড়িয়ে বলছে যে অনেকে কোনো পারমিট বা কাউকে না জানিয়ে যে ক্লাইম্ব করতে গেছিল, এরকম বলা হয়ে থাকে। কিন্তু আবার অনেক পুরনো টেক্সট যদি দেখেন, টিবেটান একজন মঙ্ক ছিলেন মিলারেপা নামে, তো তিনি নাকি সামিট করেছিলেন। এক্স্যাক্টলি। এখন এটা অনেকে বলে যে স্পিরিচুয়ালি ক্লাইম্ব করেছেন, যে তো আমাদের ধর্মে যেরকম আছে যে মেরাজকে অনেকে স্পিরিচুয়ালিও ভাবেন, হ্যাঁ, অনেকে বলছে না ফিজিক্যালি। এটার ক্ষেত্রে আসলে দুই রকমভাবে ভাবা হয়েছে, উনি হয়তো স্পিরিচুয়ালি ক্লাইম্ব করেছে, আবার অনেকে দাবি করেন না উনি একদম খালি পায়ে চূড়া পর্যন্ত গেছিলেন।
আপনার জীবনে এমন অভিজ্ঞতা আছে নাকি যে কোনো মাউন্টেন ক্লাইম্ব করতে যাচ্ছেন, মানা করেছে যে করো না? হ্যাঁ হ্যাঁ, এরকম অভিজ্ঞতা আছে। আচ্ছা, এটা কোনটা? হচ্ছে এই জায়গাটা পড়েছে গ্রেটার লে লাদাখ, ওই রিজিয়নটাই আচ্ছা। ভারতে। ওখানে একটা নিয়ারেস্ট যে টাউনশিপ আছে, ছোট্ট একটা শহর কাজা, কাজা থেকে যেতে হয় একটা ছোট্ট গ্রাম লাংজা বলে একটা জায়গায়। লাংজা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এটা মানে এখনও ওই জায়গায় যে এই অঞ্চলটা যে ওই মানে এই হিমালয়ের বেশিরভাগ অংশটুকু যে একটা সময় তেতিস সাগর যে ছিল, আচ্ছা, সেটার অংশ ছিল। সেটার প্রমাণ এখনও ওখানে পাওয়া যায়। এখানে এমন কিছু ফসিল পাওয়া যায় যেখানে সামুদ্রিক প্রাণের হচ্ছে, হ্যাঁ মানে ওই দেখা যায় ওই যুগের সামুদ্রিক যে প্রাণীগুলা ছিল সেগুলার ফসিল পাওয়া যায় ওই জায়গাটায় লাংজায়। এক সময় প্রচুর লোকজন এই জিনিসগুলো সংগ্রহ করার জন্য যেত। মানে এভারেস্টের চূড়ায় যে পাথরটা আছে অ্যাকচুয়াল পাথর, এরপর তো অনেক বছরের স্নো অ্যাকুমুলেশন বা আইস অ্যাকুমুলেট হয়ে তো এবার পুরাটা স্নোই দেখা যায়। তো এভারেস্টের চূড়ার পাথরটাও তো অ্যাকচুয়ালি মেরিন লাইমস্টোন একটা অ্যাকচুয়ালি। এটা এক সময় 270 মিলিয়ন বছর আগে ওইটা অ্যাকচুয়ালি তেতিস সাগরেই ছিল, অগভীর সাগর ছিল। এবার ধীরে ধীরে দুটার কলিশন, হ্যাঁ এবার টেকটনিক প্লেটের ওই সংঘর্ষের পরে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকলো এবং ওই লাইমস্টোনটা উপরের দিকে উঠলো। তো ওই লাংজা বলে ওই গ্রামটা তো সেম, অনেক লোকজন আসে ওই ফসিলগুলা সংগ্রহ করার জন্য। আপনি একটু সময় নিয়ে 3-4 দিন সময় নিয়ে গেলে আপনি একটা দুইটা হয়তো ফসিল পেয়ে যেতে পারেন। এখন যদিও হয়তো সংখ্যায় কমে গেছে সবাই। আমার লাদাখ পর্যন্ত যাওয়া হয়নি, কার্গিল পর্যন্ত গিয়েছিলাম। তো ওই লাংজা থেকে একটা ওই রিজিয়নের সবচেয়ে উঁচু মাউন্টেন বলে সিসিকেএন চাও চাও কাংনিল্লা বলে একটা মাউন্টেন। খুব বেশি উঁচু না, 6303 মিটারের মতো, 20,000 সামথিং ফিট। তো ওই মাউন্টেনটা আমরা ক্লাইম্ব করতে গেছিলাম। ক্লাইম্ব করতে যাওয়ার পরে লাংজা যে গ্রামটা, ছোট্ট গ্রাম, খুব বেশি লোকজন নেই এবং বছরে একবারই তো ফসল হয়, অন্য সময় তো বরফে ঢাকা থাকে। তো গ্রামের লোকজনের বিশ্বাস ওদের যে প্রটেক্ট করে যে ডেইটি বা যে দেবতা, তিনি ওই সিসিকেনের চূড়ায় থাকেন। তা আমরা যখন ক্লাইম্ব করতে গেছি এবং ওদের পক্ষ থেকে মানে ওই একটাই অনুরোধ ছিল যাতে কেউ একদম চূড়ায় পা না রাখে। এটা আসলে যে ওখানের পাহাড় চূড়ায় যে যিনি ওদের রক্ষাকর্তা দেবতা থাকেন তার অসম্মান হবে। এবং সেটা আমরা করি না, একদম চূড়ায় পা রাখিনি। তো এরকম অনেকগুলো ঘটনা আছে। আপনার সাথে কথা ছিল একটা কাঞ্চনজঙ্ঘাতেও সেম, প্রথম যারা অভিযাত্রী ছিলেন তারা কিন্তু একদম চূড়ায় পা রাখেন। এখন কি যায় একদম, মানে ট্রু সামিট হয় কাঞ্চনজঙ্ঘা? হ্যাঁ এখন যায়, এখন আচ্ছা, যায়। মানে আগে হচ্ছে একটু আগে সম্মান দেখায় থেকে যেত। হ্যাঁ আগে বেশিরভাগ প্রথম যারা জর্জ ব্যান্ড এবং আমি নাম আরেকজনের নাম ভুলে গেছি, হ্যাঁ ওরা ইভান্স সম্ভবত, ওরা একদম চূড়ায় পা রাখেনি, কারণ ওরা সিকিমের রাজাকে কথা দিয়েছিলেন যে একদম চূড়ায় পা রাখবেন না। এখন যেহেতু হয়তো কমার্শিয়ালাইজেশনের যুগে যেহেতু সবকিছু একটু বাণিজ্যিকীকরণ হয়ে যাচ্ছে, আপনি ভাবছেন যে আমি এত $1,000 খরচ করে যাচ্ছি, আমি কেন একদম চূড়ায় পা রাখবো না, বা ওই ব্যাপারটুকু থাকে। এখন সবাই যায় আসলে। আপনি একটা বই অনুবাদ করেছিলেন মানে ম্যালোরিয়া এবং ম্যালোরিকে নিয়ে। তো ম্যালোরিয়া আর আরভিনের, তাদেরকে নিয়ে অনেক কথাবার্তা আছে মাউন্টেনিয়ারিং হিস্ট্রিতে, যে তারাই প্রথম সামিট করলেন নাকি। পরে তো তার মানে লাশ পাওয়া গেল, মরদেহ পাওয়া গেল বোধহয় 99-এ। এইটার ঘটনাটা কি, মানে তারা কি আসলে সামিট করতে পেরেছিলেন? কোনো কি তথ্য প্রমাণ পাওয়া গেছে? ওকে, এইটা তো বলা যায় মাউন্টেনিয়ারিং ইতিহাসের সবচেয়ে বড় রহস্যময় ঘটনা, এবং এখনো এই ঘটনাকে ঘিরে এত রহস্যের জাল আছে, আর কোনো ঘটনাকে ঘিরে নাই মনে হয় এটা। তো এইটা আমারও এই প্রশ্নটা খুব ছিল, আমিও খুব ফ্যান্টাসাইজ করতাম যে হয়তো তেনজিং আর হিলারির আগে আরও অলমোস্ট 30 বছর আগে ম্যালোরি এবং আরভিন এই দুইজন চূড়ায় পৌঁছেছে সম্ভবত। কারণ শেষ যখন তাদেরকে দেখা যায় 1924 সালের 8 জুন, নোয়েল ওডেল যখন ওদেরকে দেখেন নিয়ারেস্ট যে ক্যাম্প ছিল ওখান থেকে, ওরা চূড়া থেকে 800 ফিটের মতো দূরত্বে ছিলেন এবং উনি দেখছিলেন দুইটা কালো বিন্দু খুব স্ট্রংলি এগিয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে চূড়া একদমই কাছে ওদের কাছ থেকে, এবং তাদের চলার গতি যথেষ্ট ভালো, এবং হঠাৎ করে একটা মেঘ এসে ওদেরকে ঢেকে দেয় এবং বলা হয়ে থাকে যে এরপরেই ওরা দুইজন অনন্তে হারিয়ে গেলেন কুয়াশার মধ্য দিয়ে। এভাবে এই জিনিসটাকে পোর্ট্রে করা হয়। তো আমার যেটা ধারণা এবং আমার আগ্রহের জায়গা থেকে আমি আসলে এই বইটা পড়ি প্রথম, এবং এই বইটা যে মানে বইটার অ্যাকচুয়াল নাম হলো আসলে দ্য লস্ট এক্সপ্লোরার।
তো যদি আমরা দুইজনের কথাই বলছি, ম্যালোরি এবং আরভিন, কিন্তু ওখানের মূল হচ্ছে আসলে অনুঘটক এই পুরো বইয়ের, সেটা হচ্ছে জর্জ ম্যালোরি। তো বইটা লিখেছেন যিনি, তিনি আসলে 75 বছর পরে ম্যালোরির ডেড বডিটা আবিষ্কার করেন, মানে কনরাড অ্যাঙ্কার নামে যে আমেরিকান মাউন্টেনিয়ার আছে, এবং আরেকজন আছেন ওনার সহলেখক যিনি ছিলেন ডেভিড রবার্টস। এই দুজন মিলে বইটা লেখেন, এবং ওইখানে আমি একটা ক্লিয়ার কাট ধারণা পেলাম আর কি, যে আসলে ওরা চূড়ায় পৌঁছেছিল কিনা বা তাদের দ্বারা সেটা সম্ভব হয়েছিল কিনা। আমি একটু ছোট্ট করে মনে হয় দর্শকদের জন্য বলি। কনরাড অ্যাঙ্কার যখন উনি নিজে হচ্ছে মাউন্টেনটা ক্লাইম্ব করেছেন, একই সাথে উনি সেই ব্যক্তি যে ম্যালোরির ডেড বডিটা খুঁজে পেয়েছেন। তো উনার মুখ থেকে বা উনার লেখা থেকে আসলে সবচেয়ে ভালো ইনফরমেশনটা আমার মনে হয় আর কি পাওয়া সম্ভব। তো উনি নানান বিশ্লেষণ করে, তথ্যপত্র বিশ্লেষণ করে দেখিয়েছেন যেটা, সেটা হচ্ছে ওদের পক্ষে আসলে চূড়ায় পৌঁছানো সম্ভব হয়নি। কারণ ওই সময়ে ওরা যে অনেকগুলো ব্যাপার ছিল, যেমন ওই সময় জুমার বলে যে ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি যে কোনো রক ফেসে ওঠার জন্য, বা আইস ওয়াল যেটাই হয়, জুমার বলে একটা, বা অ্যাসেন্ডার যেটা শুধু উপরের দিকে যায়, নিচের দিকে নামে না, ওইটা তখন আবিষ্কার হয়নি। সেটা আবিষ্কার হয় আরও 26 বছর পরে, জুমার ছিল না। এরপরে ওরা ক্লাইম্ব করছিলেন তিব্বতের দিক থেকে, কারণ ওই সময় নেপাল ওয়াজ ইনঅ্যাক্সেসিবল ফর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ওরা তখন যে ওই সময় নেপালের তো রাজার শাসন ছিল, তো ওরা ভাবতো যে ফরেনারদের জন্য ওদের দরজা বন্ধই ছিল। ওই সময় তিব্বত দিয়ে ক্লাইম্ব হতো, এবং এটা থার্ড এক্সপিডিশন তিব্বত দিয়ে এভারেস্টের 1924 সালের অভিযানটা। 1921 সালে একবার হলো, 22-এ একবার হলো, এটা 24 সালের অভিযানে। তো ওই সময়টায় এক হলো এরকম গিয়ার ছিল না, একই সাথে ওরা যে কাপড় চোপড় ব্যবহার করছিল, ওই সময় জিপার বলে যে জিনিসটা, সেটাই আবিষ্কার হয়নি। তো কোট পরে, স্যুট এরকম ভারী কিছু পরে ক্লাইম্ব করছিল। একই সাথে আরও কয়েকটা ব্যাপার স্যাপার আছে, যেহেতু তিব্বত দিয়ে ক্লাইম্ব হয়েছে, তিব্বতের ওই পথের সবচেয়ে বড় অবস্টেকল যেটা বলা হয়, সেটা হলো সেকেন্ড স্টেপ বলে একটা জায়গা আছে, একটা রক ওয়ালের মতো অংশ। এখন ওই জায়গায় অনেক বছর ধরেই সিঁড়ি করা আছে, অ্যালুমিনিয়ামের কয়েকটা সিঁড়ি একসাথে বাঁধা আছে, এবং প্রত্যেকটা মাউন্টেনের এ পর্যন্ত যারাই ক্লাইম্ব করেছে ওই সিঁড়ি বেয়েই সেকেন্ড স্টেপটা ক্রস করে যায়, এবং একটু রিস্কটাও মিনিমাইজ হয় ওই সিঁড়ি দিয়ে। তো ওই সময় তো ওরাই প্রথম অভিযাত্রী ছিল, সিঁড়ি নেওয়ার মতো কেউ ছিল না। এবং কনরাড অ্যাঙ্কার 2007 সালে, যিনি এই বইয়ের লেখক, কনরাড অ্যাঙ্কার 2007 সালে ওই অংশটুকুই, যে সেকেন্ড স্টেপ, উনি ফ্রি ক্লাইম্ব করেছিলেন আরেকজনকে সাথে নিয়ে, এবং ওরা ওদের মতো কাপড় চোপড় পরেছিলেন। 1924 সালে ম্যালোরি এবং আরভিন যে ধরনের কাপড় চোপড় পরেছিলেন, 2007 সালে এরা ক্লাইম্ব করার সময় একই রকম কাপড় চোপড় পরে ওদের স্টাইলেই ক্লাইম্ব করার চেষ্টা করেছিলেন। তো সব কিছু মিলে তার মনে হয়েছে, এর আগে উনি এবার খতিয়ে দেখেছেন ম্যালোরি এর আগে কী ধরনের ওয়াল ক্লাইম্ব করেছিলেন, তার এক্সপিরিয়েন্স কেমন। তো সব কিছু মিলে খতিয়ে দেখে উনি এই সিদ্ধান্তে এসে পৌঁছেছিলেন যে ওরা হয়তো ওইখানে ওইটা ক্লাইম্ব করতে গিয়ে বা তার আশপাশে ক্লাইম্ব করতে গিয়েই ওরা দুজন পড়ে যান। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো 1999 সালে পাওয়া গেল হলো কনরাড অ্যাঙ্কারের হচ্ছে মৃতদেহ, এবং তখন আসলে লোকজন পুরোপুরি মানে কনফার্মড হয়নি যে আসলেই জিনিসটা সম্ভব কিনা, মানে ওরা আসলে চূড়ায় পৌঁছেছিল কিনা। সবচেয়ে ক্লিয়ার কাট প্রমাণ পাওয়া যেত যদি একটা ক্যামেরা, কোডেকের একটা ভেস্ট পকেট ক্যামেরা ছিল, কিন্তু ভেস্ট পকেট ক্যামেরা ছিল, ওই ক্যামেরাটা ছিল আরভিনের কাছে। তো ওই ক্যামেরাটা যদি কোনোভাবে আরভিনকে পাওয়া যেত এবং ক্যামেরাটা যদি কোনোভাবে উদ্ধার করা যেত, সেটাই যদি ফিল্মটা ডেভেলপ করে দেখা যেত যে চূড়ায় কোনো ছবি আছে। আরেকটা প্রমাণের বিষয় ছিল, ম্যালোরি বলেছিল সে যদি এভারেস্টের চূড়ায় পৌঁছাতে পারে, তার স্ত্রী যে রুথ টার্নার বা রুথ ম্যালোরি যাই বলি না কেন, রুথ টার্নারের ছবি সে চূড়ায় রেখে আসবে। হিলারি কিন্তু যাওয়ার পরে চেষ্টা করেছে যে ওখানে মানে আগে কেউ এসছে এরকম কোনো কিছু পাওয়া, যদিও অলমোস্ট 30 বছর পেরিয়ে গেছে, অথবা ওই ফটোগ্রাফ বা কিছু একটা পাওয়া যায় কিনা, যেটা পাওয়াটা খুবই, আমি বলবো খুবই কাকতালীয় ঘটনা হতো যদি পাওয়া যেত। তো ম্যালোরি ডেড বডি যখন পাওয়া গেল, তার বডিতে মানে খুঁজে দেখা হলো যে তার ওয়াইফের ছবিটা আছে কিনা। ওয়াইফের ছবিটা পাওয়া যায়নি। এবার আরও লোকজন বলতে শুরু করলো নিশ্চয়ই চূড়ায় পৌঁছেছে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, ম্যালোরি খুবই ভুলোমনা মানুষ ছিলেন,
অনেকে বলে থাকে এটা নিশ্চয়ই উনি বেস ক্যাম্পে ফেলে এসেছেন। এটা এটা হওয়ার খুবই মানে বড় সম্ভাবনা আছে আর কি। কিন্তু স্টিল এতগুলো কথা বলার পরে আমি বলবো যে হয়তো তারা চূড়ায় পৌঁছাননি, আমি ধরে নিচ্ছি, কিন্তু যে স্পিরিট নিয়ে গেছেন, মানে তাদের ওই It changed the স্পিরিটের history কাছে, of Montreal. হ্যাঁ ওই স্পিরিটটা মানে এটা বলা যায় যে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার কিচ্ছু নেই, যে কারেজ, যে স্পিরিটটা দেখিয়েছেন। পর্বতে অনেক মিরাকেল হয়, মানে আমি এইবারই নেপালে দেখছিলাম যে একজন শেরপা একদম সব গিয়ার টিয়ার সব নামানো হয়ে গেছে, সবাই ধরে নিয়েছে যে কেউ ফেরত আসবে না, তিনি 6 না 7 দিন সেখানে থাকলেন কোনো খাবার পানীয় কোনো কিছু ছাড়া এবং বেঁচে ফিরলেন। তো এইরকম মিরাকেল আপনার সাথে হয়েছে নাকি, বা পর্বত আরোহণ যখন করছেন মনে হয়েছে নাকি যে ভাগ্যের সহায়তা আসলে কতটুকু থাকে তখন আপনার সাথে? মানে আমার সব সময় মনে হয় পর্বতে যাওয়ার জন্য আপনার ট্রেনিং, প্রিপারেশন, এক্সপেরিয়েন্স এগুলো সবই জরুরি, কিন্তু দিন শেষে পর্বতে শেষ কথাটা আসলে পর্বতই বলে বা প্রকৃতিই বলে আসলে দিন শেষে। মানে এগুলা ট্রেনিং, এক্সপেরিয়েন্স, নাথিং কুড রিপ্লেস দিস থিংস, এগুলো অবশ্যই দরকার, কিন্তু ওখানে একদম মানে শেষ কথাটা আসলে প্রকৃতির। আমার মনে হয় না এরকম মিরাকল, এটা হয়তো ইনি একজন শেরপা ছিলেন বা ক্লাইম্বিং গাইড ছিলেন দেখে এরকম প্রতিকূল পরিবেশে ইনি বেঁচে গেছেন। হয়তো আমার আপনার মতো সমতলের মানুষের জন্য সেটা না, আমার খুবই তো চান্সই নাই, আমি তো বাদ। খুবই আনলাইকলি এটা, মানে এরকম কন্ডিশনে সে যে বেঁচে ফিরেছে, এবং ওই হিসাবে যে 6-7 দিনের যে মানে সময়টা, টাইম ফ্রেমটা ছিল, এর মধ্যে তার বলা যায় যেসব বডিলি ড্যামেজ হয়েছে অনেক কম হয়েছে, আর কেউ হলে দেখা যায় প্রাণী হারিয়ে বসতো। সেই ক্ষেত্রে অনেক আমার ক্ষেত্রে এরকম মনে হয় না। হ্যাঁ, এরকম মিরাকুলাস কিছু হয়েছে এরকম কিছু। ভাগ্যের তো সহায়তা পেয়েছে। অবশ্যই অবশ্যই ভাগ্যের আমার নাইলে 2019 সালে আমি রামজাগ নামে একটা মাউন্টেনে গেছিলাম। ওই দিনটা আমার জীবনের শেষ দিন হতে পারতো। মানে একের পর এক তুষার দোষ আমাদের জাস্ট পাশ ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। মানে আমরা তুষার যে ধসটা হচ্ছে, অ্যাভালান্স যেটা বলি, আমি একবার এটার কোর্স থেকে 20 ফুট দূরে ছিলাম, এবং ওটা যদি আমাদের এরকম টন টন বরফ নামছে আমাদের দিকে আসলে আমাদের কারো কিচ্ছু করার ক্ষমতা ছিল না, কিচ্ছু করার ক্ষমতা ছিল না। পাশ দিয়ে যায় সেটাও তো, মানে আমি এভারেস্ট ট্রেকে যে অ্যাভালান্স দেখেছিলাম আমার থেকে অনেক দূরে, সেইটার যে সাউন্ড তাই তো ভয়ঙ্কর। একদম একদম মনে হচ্ছে মানে কয়েকটা বোয়িং বিমানের মানে ইঞ্জিনের গর্জন একসাথে, পুরো পৃথিবী ভেঙে পড়ছে এরকম মনে হচ্ছে। মাকালু অভিযানে আপনি ক্যাম্প 3 থেকে সরাসরি সামিট পুশ করলেন, আবার নেমে আসলেন, মানে 26 বা 26.5 ঘন্টার একটা অভিযান। তো এই 26 ঘন্টা ক্লাইম করছেন, নামছেন, মানে একদমই ঘুমানোরও নিশ্চয়ই সুযোগ হয়নি, কিভাবে ঘুরলো এটা? আচ্ছা, না এটার জন্য তো অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছিলাম, এবং আমরা একটু যেটা চেষ্টা করি, আমি মানে বেস ক্যাম্পের উপরে প্রয়োজন ছাড়া অনেক বেশি সময় থাকতে চাই না, কারণ আপনি এনার্জি ড্রেন করছেন, ওইটা এমন একটা অল্টিটিউড, আপনি রেস্ট নিলেও আপনি এনার্জি হারাচ্ছেন। তো আমি একবার সামিট পুষে গেলাম, আমার মনে আছে 27 তারিখে, 27 এপ্রিলে। হ্যাঁ 27 এপ্রিলে আমি চলে গেলাম, আপডেট রাখছিলাম যখন ক্যাম্প 2-তে চলে গেলাম। তো পরের দিন আমাদের না সরি 26 তারিখে ডিরেক্ট ক্যাম্প 2-তে চলে গেলাম। আমার মনে হয়েছিল যে আচ্ছা এই টাইম ফ্রেমটা আমরা ধরতে পারি, একদিন ওখানে এক্সট্রা থাকলাম, ওয়েদার যদি ক্লিয়ার হয়। এরপরে জানতে পারলাম যে পরের দিন ঘুম থেকে উঠে যে এখানে উপরের দিকে ওয়েদার খারাপ হবে নিচের বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করার পরে, এবং আমি এক মুহূর্ত দেরি করে নিচে নেমে এসেছি, একদিন রেস্ট নিয়ে পরে গেলাম। তো আমার যেটা হয় যে এরকম লম্বা ক্লাইম্বের ক্ষেত্রে, যেমন আমি ক্যাম্প 3 থেকে বেরোলাম রাত 9টা নাগাদ, এবং 5-5:30 নাগাদ চূড়ায় পৌঁছালাম, এরপর আবার নামতে শুরু করলাম। একটা জিনিস যেটা আমার এটা মানে মাইন্ডকে কাইন্ড অফ যে মাসল মেমোরির মতো যেরকম বলা থাকে যে এই জিনিসটা করতে হবে, নো ম্যাটার হাউ দ্য সিচুয়েশন ইজ। এটার মানে একটা জিনিসের জন্য একদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলাম, সেটা দিস ইজ দ্য ডে আজকে, এবং আজকে বডির কোনো ওজোর আপত্তি সেটা শোনা যাবে না। একটু তো কষ্ট হয়, সবারই কষ্ট হয়, কিন্তু হ্যাঁ আমার এখনও পর্যন্ত ওই যে কষ্টের চেয়ে যে কৌতূহল বা উপভোগ করার যে মাত্রা, সেটা অনেক বেশি দেখে এখনও যাচ্ছি পাহাড়ে। যেদিন থেকে মনে হবে যে না, মানে কৌতূহলকে সরিয়ে ভয় চলে এসছে, আর যাব না ডেফিনেটলি। তো এই যে জিনিসটা হয়,
আমার ক্ষেত্রে আবার আমি ফেরার চেষ্টা করি সামিট হওয়ার পরে আমরা অনেকেই ধরে নেই যে এটাই তো ফিনিশ লাইন। সামিট কিন্তু ফিনিশ লাইন না, এবার আবার নিরাপদে কিন্তু ফেরত আসতে হবে। এবার নিরাপদে ফেরত আসার সময় অনেক ঝামেলা থাকে। এক হলো আপনি চূড়ায় ওঠার সময় আপনার বেশিরভাগ শক্তি খরচ করে ফেলেছেন, বেশিরভাগ এফোর্টটুকু দিয়ে দিয়েছেন, আপনার অক্সিজেনের সাপ্লাই কমে গেছে, এবং সবচেয়ে যেটা হয় যে ডিসিশন মেকিংয়ে ঝামেলা হয়। হ্যালুসিনেশন তো হয়। হ্যালুসিনেশন যে ডিসিশন মেকিং, কারণ আপনার এনার্জি ড্রেন হয়ে গেছে, আপনার জাজমেন্টগুলো হেজি থাকে যে ঠিক জিনিসটা হচ্ছে আপনি ঠিক ডিসিশনটা নিচ্ছেন কিনা। আমি চেষ্টা করি যে একদম নিরাপদ দূরত্বে চলে আসতে, মানে নিরাপদ জায়গায় চলে আসতে, যাতে ওরকম ডেঞ্জার না থাকে। আমার বন্ধু বান্ধব অনেকে ছিল যারা বেস ক্যাম্প থেকে ক্যাম্প 3 থেকে চূড়ায় পৌঁছে আবার ক্যাম্প 3-তে থেকে গেছে। আমি আগেই বেঞ্চমার্ক সেট করেছিলাম, অ্যাটলিস্ট আমি ক্যাম্প 2-তে নামবো। ক্যাম্প 3 আর ক্যাম্প 3 আর ক্যাম্প 2 এর রাস্তাটা অনেক বলা যায় এটা অনেক ট্রিকি একটা রাস্তা মাকালুতে। হ্যাঁ, মাকালুতে। আমি ধরে নিয়েছিলাম ক্যাম্প 2-তে, তো পরে ক্যাম্প 2-তে পৌঁছলাম বলে এখান থেকে আমার বেস ক্যাম্প কাছেই নেমে যায়। 3 ঘন্টা লাগবে আমি জানি, কারণ আমি অলরেডি 2বার আসা যাওয়া করেছি। নামতে হাইয়েস্ট 3 ঘন্টা লাগবে। পরে তখন 3 ঘন্টার চেয়ে বেশি সময় লেগেছিল। এটা আরেকটা কারণ ছিল, একটা ক্রাম্পন পয়েন্ট বলে একটা জায়গা আছে যেখানে আমাদের পায়ের নিচে যে অ্যালুমিনিয়াম বা স্টিল এগুলার মিশ্রণে যে একটা জিনিস বানানো হয়, কাঁটাযুক্ত একটা জিনিস, ক্রাম্পন বলি আমরা। হ্যাঁ, তো ওই ক্রাম্পন পয়েন্ট থেকে এটা খুলে তারপরে যেতে হয়, কারণ এরপরে রকের অংশটুকু শুরু হয়। মাউন্টেনিয়ারিং বুটই থাকে। হ্যাঁ, মাউন্টেনিয়ারিং বুট থাকে, অনেকে ট্রেকিং বুটও পরে, আমি মাউন্টেনিয়ারিং বুট পরে নামছিলাম। এবং ক্যাম্প 3 থেকে আমি একা নামছিলাম, কারণ আমার যে ক্লাইম্বিং গাইড ওর মাথায় ছিল 5টা অক্সিজেন বোতল হারিয়ে গেছে, এগুলো খুঁজে বের করতে। আচ্ছা, ওইগুলো ইয়েতে নিয়ে যায়নি তো? এটা পরে পাওয়া গেছে। মজার ব্যাপার হলো ওই দিন পাওয়া যায়নি, ও আরো একদিন থেকে গেছে ওখানে। ও না, পরে আমি শুনলাম হ্যাঁ আরেক বন্ধুর কাছ থেকে শুনেছি, আমার ফ্রেঞ্চ বন্ধুর কাছে, ও রীতিমতো একটা ছোট সাইজের পুকুর বানিয়ে ফেলেছে ওখানে বরফ করতে করতে, এবং পরে আসলে পাওয়া গেছে সেটা 4 ফিট বরফের নিচে চলে গেল। এবং ও সেই অক্সিজেন বোতলগুলো সে নামিয়ে এনেছে। ও আমার 2 দিন পরে ফিরেছে, আমি একা নামছিলাম। ওই যে ক্রাম্পন পয়েন্ট থেকে যেটা হয়েছে, ক্রাম্পন পয়েন্ট থেকে বেস ক্যাম্প যেতে 40-45 মিনিটের মতো লাগে, 45 মিনিট থেকে 1 ঘন্টা বড় জোর, বা 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো লাগে। ওই দিন আমার মনে আছে 2.5 ঘন্টা লেগেছে আমার, কারণ আগের দিন ওই দিনই ভয়ঙ্কর তুষারপাত হয়েছে। তুষারপাত হয়ে বরফের মানে পাথরের উপর তুষার পড়লে পা স্লিপ করে। কারণ আমার সাথে যদি ট্রেকিং বুট থাকতো, এটা আমি ইজিলি পেরিয়ে যেতে পারতাম। আমার তো মাউন্টেনিয়ারিং বুট, একবার পা দিলেই অনেক দূর পা স্লিপ করে এগিয়ে যাচ্ছে, মানে আমি সামনের দিকে চলে যাচ্ছি। তো এবার সাথে কেউ নেইও, আমি একাই নামছি। এবার আমার মনে হলো যে না, এটা আমাকে খুব সাবধানে নামতে হবে। আমি মনে আছে খুব ধীরে 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 সেফলি নেমেছি। ওইখানে আপনার ইন্টারভিউতে পড়ছিলাম, বলছেন যে মানে প্রচন্ড বাতাস ছিল। তো অন্য সব অভিযানের চেয়ে কি এইটা একটু ডিফারেন্ট? মানে বাতাসটা কি বেশি, ঠান্ডা কি বেশি? আবার আপনার একজন মানে অভিযাত্রী, আপনার সাথেরই একজন অভিযাত্রী জোহানসন, সে মারা গেলেন। আরেকজন রুশ অভিযাত্রীর কথা আমি পড়ছিলাম, মানে যার সম্পর্কে একজনের কমেন্ট আমি পড়ছিলাম আপনার লেখা, যে সে নিজেকে কষ্ট দিতে পছন্দ করে, মানে হি ওয়ান্ট টু ট্রাই দ্য এক্সট্রিম, এবং তার ফ্রস্ট ব্রাইট হলো। তো ওইসব মানে কেমন ছিল এক্সপিরিয়েন্সটা? এইটা আমি বলবো তো, মানে মাকালুর কথাই যদি বলি, মাকালু অন্য মাউন্টেনগুলোর থেকে বেশ খানিকটা আলাদা, কারণ মাকালু খুবই উইন্ডি একটা মাউন্টেন এবং খুব ঠান্ডা। আমি আরও 4,000-8,000 মিটার পর্বতে আগে গেছি, এরকম ঠান্ডা আমি কোথাও ফেস করিনি, এবং প্রচণ্ড বাতাস চলে পুরো মাউন্টেনটাতে। এই জিনিসটা এনডিউর করা খুবই মুশকিল। আর আরেকটা এই মাউন্টেনের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট, যেটা এইটার বেস ক্যাম্পটা অনেক উঁচুতে অবস্থিত। যেমন এভারেস্ট বেস ক্যাম্প 5,300 মিটারে, মাকালুর বেস ক্যাম্প 5,700 মিটারে। এটা অলরেডি অনেক উঁচু একটা জায়গা। তো এই জন্য মনে হয় এটা একটা কারণ। আর মানে যদিও মাকালু আর এভারেস্টের মাঝখানে এরিয়াল ডিস্টেন্স 19 বা 20 কিলোমিটারের মতো, কিন্তু মাকালুর আশপাশে ওই রকম বড় পর্বত নেই। যেমন এভারেস্টের একদম কাছে নুপসে, লোৎসে আছে, এগুলো আছে। এটার একদম আশপাশে ওই রকম বড় উঁচু মাউন্টেন নেই, এই জন্য হাওয়াটা মনে হয় আরও বেশি চলে। এটা খুব ফেস করতেছি, এরকম ঠান্ডা আমি আমার জীবনে ফেস করিনি। সবচেয়ে টাফ কোনটা ছিল? অন্নপূর্ণাই নিশ্চয়ই। না, ডেফিনেটলি অন্নপূর্ণা, মানে টেকনিক্যালি অন্নপূর্ণা 10 on 10। ওইটার ক্যাজুয়ালিটি রেটও অনেক হাই। আপনি চিন্তা করলেন কেন যে আমি থার্ড হিসেবে অন্নপূর্ণা নিয়ে নিব? অন্নপূর্ণা নিয়ে ফ্যাসিনেশন ছিল আমার আসলে অনেক।
মানে বাংলাদেশের কেউ অন্নপূর্ণা 1 ট্রাই করতে পারে, এটা আমি আপনাকে না দেখলে বিশ্বাস করতাম না। একটা ফ্যাসিনেশন ছিল, প্রথম অন্নপূর্ণা ক্লাইম্ব হয় 1950 সালে। তা আমি যে বছর অন্নপূর্ণা এটাই ক্লাইম্ব তো প্রথম বোধ হয়, মানে 8000 মিটারের মধ্যে অন্নপূর্ণাই তো ফার্স্ট ক্লাইম্ব হয়। ফার্স্ট ক্লাইম্ব হয় 1950 সালে, ফার্স্ট ক্লাইম্ব হয়। আমি 2025 সালে আমি সেজন্য ক্লাইম্ব করতে চাই, 75 বছর পূর্তি। একই কারণে কিন্তু আমি 2024 সালে এভারেস্ট ক্লাইম্ব করেছি, কারণ 1924 সালে ম্যালোরি আর আরভিন গিয়েছিলেন। আমার এই জন্য খুব ফ্যাসিনেশন ছিল যে আমি 24 সালে ক্লাইম্ব করতে চাই, মানে 23ও হতে পারতো, আমি তখন অলরেডি আমাদাবলাম ক্লাইম্ব করে এসেছি। আমার তখন মনে হলো যে আমি যদি সুযোগ থাকতো আমি অবশ্যই তিব্বত দিয়ে ক্লাইম্ব করতাম, মানে ম্যালোরি আর আরভিন যেদিকে ক্লাইম্ব করেছি। কিন্তু যেহেতু আমার সাথে মানে এভারেস্টের সাথে আমি প্ল্যান করেছিলাম লোৎসে ক্লাইম্ব করব, লোৎসে তার ওই দিকটা, ওই দিক থেকে ক্লাইম্ব হয় না দেখে আমি এদিক করেছি। আর অন্নপূর্ণার ক্ষেত্রে সেম জিনিস। এবং অন্নপূর্ণা আমার মানে স্বপ্নের মাউন্টেনের মতো, কারণ অন্নপূর্ণা নামে যে বইটা লেখা হয়েছে, অভিযানের দলনেতা যিনি ছিলেন মরিস হেরজগ যেটা লিখেছেন, সেইটা মানে ওয়ান অফ দ্য বেস্ট মাউন্টেনিয়ারিং ক্লাসিক। হ্যাঁ, এই বই পড়ে হচ্ছে আমি অন্নপূর্ণাকে এতভাবে কল্পনা করেছি। এবং আমার কাছে অন্নপূর্ণা মানে একটু নামটাই এত ম্যাজেস্টিক মনে হয় আর কি। এবং মাউন্টেনটাও যারা একটু দূর থেকে হলেও দেখেছে, এত ম্যাজেস্টিক একটা মাউন্টেন মনে হয়েছে না এটা। আমি খুব ভালো ভিউ পেয়েছিলাম অন্নপূর্ণা, যদি আমি বুঝতে পারিনি কোনটা অন্নপূর্ণা 1, মানে এত একসাথে তো অনেকগুলি। আপনার মানে অন্নপূর্ণা নিয়ে তো একটা লাইন আছে মরিস হেডজেগে, যে দেয়ার আর আদার অন্নপূর্ণাস ইন দ্য লাইফ অফ ম্যান। আসলে এটা মানে কি বোঝাতে চেয়েছেন উনি? ওনাকে এরপরে লোকজন জিজ্ঞাসা করছিলেন, এবং উনি এরপরে আর আসলে ওইভাবে ক্লাইম্ব করতে পারেননি, কারণ হি লস্ট অল হিজ ফিঙ্গার্স ফার্স্ট বাইটে। হ্যাঁ, দুই হাতের দুই পায়ের অলমোস্ট সব আঙ্গুল হারিয়েছিলেন উনি। ন্যাশনালেরও তো একই অবস্থা হয়েছিল। হ্যাঁ, লেচেনাল যদি একটু পরে আরো পরে ক্লাইম্ব করেছেন। আচ্ছা। এবং ইভেন মাকালু যে মানে প্রথম ক্লাইম্ব হয় এই 2 বছর পরে 55 সালে, 55 সম্ভবত, হ্যাঁ, তখনও কিন্তু ফ্রেঞ্চরাই ক্লাইম্ব করেছে। ওই অভিযাত্রী দলের প্রথম অভিযাত্রী দলের হচ্ছে যারা প্রথম অভিযানের অভিযাত্রীরাই ক্লাইম্ব করেছেন বেসিক্যালি। তো হেরজগের ওই লাইনটা বইয়ের শেষ লাইন। ওকে জিজ্ঞাসা করেছিল এরপরে কি বা আর কি করতে চাই, যদিও তার ক্লাইম্ব করার মতো অবস্থা নাই, বা লোকজন জিজ্ঞাসা করছিল আর কি করা যেতে পারে, তখন এই লাইনটা তার বিখ্যাত সেই লাইন বলেছিল যে দেয়ার আর আদার অন্নপূর্ণাস ইন দ্য লাইফস অফ ম্যান, যে আরও অন্য অনেক কিছু আছে যে করতে পারে। তো হেরজগ যদিও আর ওইভাবে ক্লাইম্ব করতে পারেননি, কিন্তু পরে ওই সময় এটা বিশাল একটা ঘটনা ছিল 1950 সালে অন্নপূর্ণা ক্লাইম্ব হওয়াটা। এবং উনি পরে ফ্রান্সের হচ্ছে যুব ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন। আচ্ছা, এটা হ্যাঁ, লম্বা সময় বেঁচে ছিলেন হেরজগ। আমার মানে ছোটবেলা থেকে যখন বইপত্র পড়তাম, নাঙ্গা পর্বত নিয়ে একটা খুব আগ্রহ ছিল, কারণ ওই পড়তে গেলেই সন্ন্যাসীরা নাঙ্গা পর্বতে যান, এই সেই হয়, মানে একটা রহস্য ঘেরা একটা পর্বত যেটাকে কিলার মাউন্টেনও বলে। তো এই নাঙ্গা পর্বত মানে কবে সামিট করতে যাচ্ছেন বা কি করতে যাচ্ছেন, বা ওইখানে নাঙ্গা পর্বতটা টাফ আসলে কি কারণ? আমি পড়ছিলাম যে ওইখানে একটা রূপাল ফেস আছে, ওই দিক দিয়ে কি ক্লাইম্ব করে নাকি আরেকটা যে সাইড আছে সেই দিক দিয়ে আসলে নাঙ্গা পর্বতে যায়? ওকে, নাঙ্গা পর্বত তো মানে আপনার ফ্যাসিনেশন কেন নাঙ্গা পর্বত? তাও আসলে বই পড়ে, হারমান বুলের বই পড়ে আসলে আছে এটা নিয়ে ফ্যাসিনেশনটা মানে শুরু। এবং এইটা ম্যাজেস্টিক একটা মাউন্টেন, যে দেখতে আসলে মানে দূর থেকে দেখতেই এত ম্যাজেস্টিক একটা মাউন্টেন। কিছু ক্ষেত্রে বলা হয় না যে পাহাড় আসলে দূর থেকে সুন্দর, এটা অনেকাংশে সত্যি, কিন্তু মানে ব্যক্ত সুন্দর রূপ যেটা, সেটা কিন্তু দূর থেকে দেখা যায়। আপনি যখন ক্লাইম্ব করছেন আপনি একটা কণা মাত্র দেখছেন আসলে, ইন এসেন্স একটু যে অল্প একটু কণা মাত্র দেখতেছেন, তখন আসলে এটা আপনার সামনে বলা যায় যে ডিফিকাল্টি রূপে দেখা দিচ্ছে যে এটা ক্লাইম্ব করতে হবে। তো এটার অন্নপূর্ণার ক্ষেত্রে ম্যাজেস্টিক একটা ভাব আছে, যেটা মানে সরি অন্নপূর্ণার ক্ষেত্রে যেরকম আছে নাঙ্গা পর্বতের ক্ষেত্রে ওই ম্যাজেস্টিক ভাবটুকু আছে। এবং ক্লাইম্ব করতে চাই আসলে পরের মাউন্টেনটা আসলে মানে নাঙ্গা পর্বত হওয়া উচিত আমার মনে হয়। যে বলছিলাম যে সব কিছু ঠিকঠাক থাকলে আমি আসলে এখন নাঙ্গা পর্বত অভিযানেই থাকতাম হয়তো এই সময়টাই। আর আপনি যেটা বলছেন কোন দিকে ক্লাইম্ব হয়, বেশ কয়েকটা রুট আছে। আমি জানতাম দুইটা নাকি, রূপাল ফেস, বেশ কয়েকটা আছে। তো রূপাল ফেসটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট ফেস। তো এখন বেশিরভাগ লোকজন যে দিকটায় ক্লাইম্ব করে সেটা কিং সোফার রুট নামে একজন অভিযাত্রী, জার্মান সম্ভবত, উনি ওনার নামেই হচ্ছে ওই রুটটার নাম। ওই দিক দিয়ে ক্লাইম্ব হয় বেশি। আরও কয়েকটা লাইন আছে যে দিক দিয়ে ক্লাইম্ব হয়। তো রূপাল ফেস ওটা একদম বিশাল একটা ওয়াল,
খুবই 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 টাফ, খুবই অল্প কয়েকজন মাউন্টেনিয়ার ওটা দিয়ে সেখান থেকে চূড়ায় ক্লাইম পৌঁছেছেন। করেছে। একদমই এমনিতেই তো নাগা পর্বত আমি পড়ছিলাম বোধহয় 400-র মতন মাউন্টেনিয়ার ক্লাইম করেছে, এরকমই হবে হ্যাঁ, বোধ। ওই রকমই হবে এখনো পর্যন্ত। তো ওই মানে এইবার যেমন এক অভিযানে এভারেস্ট লোৎসে করেছেন, পাকিস্তানে গেলে একসাথে নাগা পর্বত কেটুও করে ফেলবেন নাকি? না, নাঙ্গা পর্বত কেটু একসাথে করাটা একটু মুশকিল, কারণ নাঙ্গা পর্বত হচ্ছে সিজনের প্রথম দিকে ক্লাইম্ব হয়। ক্যাটুর সাথে আর যে মাউন্টেনটা করা যায় সেটা ব্রড পিক, দুইটা একদমই কাছাকাছি। মানে ব্রড পিক আরেকটা মাউন্টেন যেটা 8,000 সম্ভবত, হ্যাঁ 11তম সর্বোচ্চ, খুব সম্ভবত আমি ভুল না করে থাকলে 11তম আমার খেয়াল আসছে না। বা 12তম, 11 G1, 11, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 11 গাশার ব্রুম 1। আর মানে 5টা মাউন্টেনের মধ্যে নাঙ্গা পর্বত একটু অন্য দিকটাই, একটু দূরে। এরপরে ক্যাটু আর নাগা পর্বত কি 9th? হ্যাঁ 9th। ক্যাটু আর ব্রড পিক কাছাকাছি, আচ্ছা। আর অন্য দুটা হলো আরো দুটা 8,000 মিটারে আছে, G1 G2, এগুলো একসাথে ক্লাইম্ব হয়। আমার অবশ্য নাগা পর্বত পর্যন্ত যাওয়ার খুব ইচ্ছা ছিল, গেলে আমাকে নিয়ে যান, আমি বেস ক্যাম্প পর্যন্ত যাব। একদম ছোট্ট কতদিন ট্রেক, লাগে যদিও base camp যদিও না, পর্যন্ত? ওই বেস ক্যাম্পের ট্র্যাকটা খুব বেশি বড় না, ছোট্ট ট্র্যাক। সেক্ষেত্রে ক্যাটু বেস ক্যাম্পের ট্র্যাকটা বড়। কেটুতে আমি দেখলাম 14-17 দিন বোধহয় লেগে যায়, নাকি আরো বেশি হবে? ডিপেন্ডস আর কি, এখন অনেক দূর পর্যন্ত, অনেকে অনেক দূর পর্যন্ত। এবং নাগা পর্বতের যে মিডোজ দেখলাম, মানে মানে ফ্যান্টাস্টিক একটা ভিউ সেখানে। খুবই সুন্দর। আচ্ছা বাবর ভাই, এই যে আপনি 5টা 8,000 মিটার পর্বতে গেলেন, সবচেয়ে বেশি খরচ তো এভারেস্টেই। একদম। মানে কোন অভিযানে কত খরচ হলো একটু বলেন তো, দর্শকদের একটা আগ্রহ থাকে। আচ্ছা, এভারেস্ট আর আমার শুধু এভারেস্ট তো ছিল না, সাথে লোৎসেও। তো আমার অভিযানের খরচটা বলে আমি আপনি সবচেয়ে কম খরচে জানেন, এটা আমি জানি। কারণ আমি চাই যে শুধু আমার একটু বেসিক যে জিনিসটা এইটুকু হলে হবে, আমার কোনো অন্য কিছু দরকার নেই। তো এভারেস্টের লোৎসে অভিযানে অলমোস্ট 45 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর এরপরে অন্নপূর্ণায় নিয়ারলি 14-15 লাখ। এটা অনেকটুকু ওই যে ডলারের হচ্ছে রেটের জন্য ওঠানামা করে, ওই এর উপর ডিপেন্ড করে অনেকটুকু। মানাস টু এরকম, মানাস টু আরেকটু কম, 13 লাখের মতো, 13-14 লাখের মতো। আর মাকালু 15-16 এরকমের মধ্যে। তো এটা আবার অনেকে হয়তো একটু ভুল বুঝতে পারে। আমার যেহেতু বেশিরভাগ গিয়ার আছে, আমার মাউন্টেনিয়ারিং বুট বা আমরা যেটা হিমালয়ান স্যুট বা ডাংরি স্যুট বা ডাউন স্যুট যেটা পরে সামিটে যেটা পরে যাই, বা অতি উচ্চতার জন্য স্লিপিং ব্যাগ বা ক্রাম্পন বা টেকনিক্যাল গিয়ার্স যেগুলা, এগুলো আমার আছে। এই জন্য আমার প্রত্যেকবার আর নতুন করে খরচ হয় না। কিন্তু প্রথম যে যদি কেউ যায় 8,000 মিটার, হ্যাঁ তার তো এই ইকুইপমেন্টের পিছনে আরো 5-6 লাখ টাকা যাবে। বুঝেছি। মানুষজন মানে জিজ্ঞাসা করে যে পাহাড় পর্বতে মানুষ কেন চড়ে বা আপনি কেন যান। ধরেন এখন তো 14টা 8,000 মিটার আছে, আপনার আমি বলি যে রইল বাকি 9। ওই 9টা যখন শেষ হয়ে যাবে, যদি করতে পারেন আপনি, আমার দৃঢ় বিশ্বাস আপনি পারবেন, তারপর কি করবেন কখনো ভেবেছেন? না, আমার অন্য অনেক অ্যাডভেঞ্চারও পছন্দ। আচ্ছা। অন্য অনেক, মানে আমার মনে হয় যে একটা সময় গিয়ে তো আমাকে মাউন্টেনিয়ারিং ছাড়তে হবে। সেটা আমি জানি না কত, মানে যতদিন পর্যন্ত আমি শারীরিকভাবে ফিট থাকবো এবং ওইরকম 8,000 মিটার বা এরকম উঁচু মাউন্টেনে যাবার মতো আমার শক্তি অবশিষ্ট থাকবে, ওদিন পর্যন্ত ডেফিনেটলি। কিন্তু আমার অন্য অনেক কিছু করতে ভালো লাগে। আমার লম্বা হাঁটতে ভালো লাগে, সাইক্লিং করতে ভালো লাগে, আমার কায়াক চালাতে ভালো লাগে, আমি ডেফিনেটলি সেগুলো, দৌড়াতে ভালো লাগে, আমি সেগুলো করে যাব। আচ্ছা বাবুল ভাই, আমি আপনার দেখি যে আপনি মানে শুধু তো নেপাল না, শ্রীলঙ্কায় গিয়েছেন, আরো বিভিন্ন দেশে যান, যেখানে যান হয় সাইকেল চালাচ্ছেন, না হলে হাঁটছেন, না হলে পাহাড় পর্বতে চড়ছেন, মানে রিল্যাক্স করতে যান না আমাদের মতন স্বাভাবিক মানুষের মতো? দুই একবার রিল্যাক্সও করতে গেছি, তাও মানে আমার একটু অ্যাক্টিভিটি করতে ভালো লাগে, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। যেমন ফিলিপিন্স গেছিলাম, তো ফিলিপিন্স যেমন আমার একটাই প্ল্যান ছিল যে ওয়াটার অ্যাক্টিভিটি করবো আর একটু হয়তো একটু টুরিস্টের মতো একটু ঘুরবো টুরবো। কিন্তু আমি এসব বললে আমার বন্ধুরা আবার এখন বিশ্বাস করবে না যে আমি যাদের সাথে গেছি ফিলিপিন্সে, বলছিল যে বলছিলি তো রিল্যাক্স করবি, তো দিন শেষে আমরা দেখা যাচ্ছে আমরা 18, 21, 22 কিলো হাঁটছি। কারণ 6-7 কিলো হলে আমরা ভাবি 1 ঘন্টায় হয়ে যাবে, চলো হাঁটি। হ্যাঁ, কোথাও যেতে হচ্ছে, এখান থেকে 6 কিলো দেখাচ্ছে, 1 ঘন্টায় তো পারবো, চলো হেঁটে যাই। শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, মানে আপনি যখন পর্বতারোহ যাচ্ছেন, যাওয়ার সময় তো অনেক নিশ্চয়ই মরদেহ দেখেন, এবং ওঠা নামার এই সময়টাতে মৃত্যু ভয় জেঁকে বসে নাকি? হয়, এটা তো হয়, একদমই হয়। মরদেহ আসলে ওইভাবে দেখা যায় এভারেস্টে, কারণ এভারেস্ট ইজ এ ভেরি পপুলার মাউন্টেন, অনেক লোকজন যায়। এই বছরই তো বলা যায় সব মিলিয়ে, মানে ক্লাইম্বার্স
400 ক্লাইম্বিং কতজন গাইড দেখলাম। না, ওটা ক্লাইম্বারদের পারমিটের সংখ্যা, ক্লাইম্বার আচ্ছা, গাইড টাইড সহ 1000 বোধ হয়। এবং এটা 1000কে ক্রস করেছে। এবার এবছরও 5জন মারা গেছে, 5টা ডেথ। তো প্রত্যেক বছরই এরকম লোকজন মারা যাচ্ছে। কিছু আনা সম্ভব হয় ডেড বডি, কিছু আনা সম্ভব হয় না। তো ওইখানটা এটা আসলে পড়ে থাকে নানান জায়গায়, এবং কিছু জায়গায় তো ডেড বডি ল্যান্ডমার্ক হিসেবেও কাজ করে। আচ্ছা, এই গ্রিন বুট পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক আছে, আচ্ছা আর এইটুকু বাকি আছে, এরকম লোকজন এরকমও ভাবে আসলে। তো ডেফিনেটলি মানে পাহাড়ে মানে এমনিতে আমি খুবই দেখা যায় মানে ভয় পাই না। ওই যে বলছিলাম, ভয়ের চেয়ে কৌতূহলের শক্তি এখনও অনেক বেশি, এই জন্য পাহাড়ে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, যখন এরকম জায়গায় মৃতদেহ পড়ে থাকতে দেখি, তখন তো মনে হয় যে এরা তো আসলে পৃথিবীর সবচেয়ে মোটিভেটেড পারসন ছিল, খুবই স্ট্রং পারসন ছিল, ওদের এরকম পরিণতি, এটা দেখলে একটু হলেও তো মানে ধাক্কার মতো লাগে। আর মাকালু অভিযান তো এবারের অভিযানটা ইন এ সেন্স আমার জন্য তো আসলে অভিযানের পরে আমি যেসব ধাক্কা খেয়েছি আর কি, তো মানে ইমোশনালি এটা হ্যান্ডেল করা ওয়াজ ভেরি টাফ। একদিক দিয়ে ছিল যে মাকালু এই পর্বতেই আমি যার সাথে 1 বছর আগে যার সাথে অন্নপূর্ণা ক্লাইম্ব করেছি, ও শুয়ে আছে এখানে, ওর মরদেহ এই পর্বতে আছে, এটা জানা মানে ওই ইমোশনাল ব্যাপারগুলো আসলে হ্যান্ডেল করা। আমি জানি যে ও, এবং আমার সাথে একজন ছিল যে মানে জানে ও কোথা থেকে পড়েছে। তো ওই আইস ওয়ালটা আমি ক্রস করার সময় আমার বারবার মনে হচ্ছিল যে এইখান থেকেই পড়ে গেছে ও, এখানে আশেপাশেই কোথাও আছে। তো লাকিলি মে মাসের 25 তারিখ ওর ডেড বডিটা রিট্রিভ করা গেছে, ওখান থেকে রিট্রিভ করা হয়েছে। যাই হোক, আর মাকালু এই জিনিসটা একটা ছিল। আর এই অভিযানে আমি 2জনকে হারিয়েছি। আমার মনে আছে, একজন চেক রিপাবলিকের একজন ক্লাইম্বার ছিল। ক্যাম্প 2-তে আমি যেদিন নেমে আসবো, ক্যাম্প 2-তে একবার যে সামিট অ্যাটেম্পটে গেলাম, তো ওই সময় ওয়েদার বিগড়ে গেল, আমি নেমে আসবো। তো নেমে আসার সময় আরেকটা জায়গায় দেখলাম অনেক লোকজনের ভিড়, অনেক লোকজন না মানে বেশ কয়েকজনের ভিড়। তো চেক রিপাবলিকের একটা টিম ছিল, ওরা মাকালু আর মাকালু 2 ক্লাইম্ব করতে এসেছিল। দেখছিলাম যে কেউ একজন অসুস্থ, ওকে অক্সিজেনও দেওয়া হচ্ছে এবং হেলিকপ্টার আসবে। ওই উচ্চতায় হেলিকপ্টার যাওয়া কিন্তু বেশ মুশকিলের ব্যাপার। এটা বেশ 6500 মিটার। হ্যাঁ, এটা হ্যাঁ 6500 মিটার মতো, এবং ওয়েদার খুব ভালো থাকতে হবে। তো ওর আসলে এত শারীরিক প্রবলেম হচ্ছিল, ও উল্টাপাল্টা বকছিল, হাই অল্টিটিউড সেরিব্রাল এডিমা হয়ে গেছে, লোকজনকে ঠিকঠাক চিনতে পারছে না। আমার মনে আছে ওকে আমরা একটা স্লিপিং ব্যাগে ঢুকিয়ে অক্সিজেন সহ, আমি সহ ওর, আর ওই চেক রিপাবলিকের ওরা ছিল, আরও 1-2জন ছিল, আমরা 7-8 জন মিলে ওকে হেলিকপ্টারে রেখে এসেছি। এরপরে ওকে ফ্লাই করে ডিরেক্ট কাঠমান্ডুর হসপিটালে নিয়ে যাওয়া হয়। লাস্ট খবর পাওয়া পর্যন্ত ও তখন আবোল তাবোল বকছিল, লোকজনকে চিনতে পারছে না। তো ওই আমরা যে 8-9 জন ছিলাম, যাকে আমরা একজনকে স্লিপিং ব্যাগের মধ্যে দিয়ে হেলিকপ্টারে রেখে এলাম, এর মধ্যে একজন ছিল 3 দিন পরে শুনে ও মারা গেছে ক্যাম্প 2 আর ক্যাম্প 3 এর মাঝখানে ক্লাইম্ব করতে গিয়ে। এইটা শেলির সাথে, আমাদের শেলি জোহানসেনের সাথে এটা মানে অসম্ভব দারুণ একটা সম্পর্ক হয়েছিল। ওর সাথে আমি আপনার পরিচয়, লেখাতে তার নাম পাচ্ছিলাম। ইয়াংলে খারকা বলে একটা জায়গায় ট্র্যাকের মাঝপথে পরিচয়, এবং ওদের সাথে বেস ক্যাম্পে যতদিন ছিলাম, হয় আমরা ওকে হ্যালো বলতে ওদের টেন্টে যেতাম, বা ও আসতো। আর আমাদের একটা কুকুর ছিল ইয়াংডু নামে, আমাদের সাথে ট্র্যাক করে এসছে লাংমালে থেকে। তো ওই কুকুরটাকে খুঁজতে গেলে ও খুঁজতে আসতো আমাদের টেন্টে, যদি ওর খোঁজা, আর আমরা যদি ভাবলাম যে ইয়াংডুকে একটু দেখে আসি, ওর টেন্টে পাওয়া যেত। তো প্রত্যেক দিনই দেখা হতো, এরকম একটা দারুণ সম্পর্ক, এত কিছু মানে বলা যায় যে শেয়ার করেছে। এবং ওর একটা খুব দারুণ কথা আমার মনে আছে, ও যে আমার বয়স তো 53, বলে এর দিন পর্যন্ত ওর প্রফেশনাল টিচার ছিল, টিচারদের ট্রেনার আর কি যেটা। বলে এখন আমি অবসর নিয়েছি, কিন্তু লাস্ট 3 বছর ধরে আমি ক্লাইম্ব করতে শুরু করেছি, এবং আমার মনে হচ্ছে আমার জীবনের সেরা 3 বছর এই সময়টুকু। যে এখানে আসার পরে আমি বললাম যে কী এনজয় করে সবচেয়ে বেশি, বলে যে ডিসিশনটুকু নেয়া, যে আজকে যাব কি না সব কিছু অ্যাসেস করে। ওকে হারানো, একই সাথে আমার যে বন্ধুর কথা বলছিলাম কনস্ট্যান্টিন, ওর সাথে আমার কাঠমান্ডুতে পরিচয়, আমরা একই সাথে ট্র্যাক করতে শুরু করেছি, একটা লম্বা সময় ট্র্যাক করেছি। ও শুধু প্রথম উইন্ডোতে আমাদের সাথে গেল না, পরের উইন্ডোতে যাবে। তাই আমি বলছিলাম সামিট করে ক্যাম্প 2-তে চলে আসবো। তো ওর ক্ষেত্রে ও ভেবেছিল ক্যাম্প 3-তে আসবে, সেখানেও সে আসতে পারেনি, খোলা আকাশের নিচে ওকে 1 রাত কাটাতে হলো, এবং সেই কারণেই ওর ফ্রস্টবাইট হয়েছে, এবং ওর আসলে বাম হাতের প্রত্যেক সব কয়টা আঙুল হারিয়েছে, এই হাতের খুব সম্ভবত 2টা। এই জিনিসগুলো আসলে এবার মানে অভিযানের পরের অংশটুকু বলবো আমাকে অনেক ইমোশনাল টার্মোয়েল দিয়েছে ওভারঅল।
একটা প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম, মানাসলুতে যে উঠলেন 8,000 মিটারের উপর অক্সিজেন ছাড়া, ওইখানে অক্সিজেন ছাড়া মানে অনুভূতিটা কি থাকে? হ্যাঁ, এটা যদি মানে কেউ দৌড়ায়, সাপোজ দৌড়াচ্ছে, দৌড়ানোর সময় আমরা তো চারপাশ থেকে মানে বাতাস নিচ্ছি, হ্যাঁ, অক্সিজেন পাচ্ছি। এর বিষয়টা এরকম যে আপনি দৌড়াচ্ছেন, সাপোজ একটা ম্যারাথন 42 কিলোমিটারই দৌড়াচ্ছেন, আর আপনাকে বলা হলো এইখানেই এটা একটা কাপ, সব কিছু বন্ধ করা, এখানে একটা স্ট্র দেয়া আছে, যে ওইটুকু দিয়ে শ্বাস প্রশ্বাস নিবা। বিষয়টুকু অনেকটুকু এরকম যে মানে বলি আমরা অনেক সময় যে অক্সিজেন অনেক কম, আমরা যখন অক্সিজেন মানে ইউজ করি সাপ্লিমেন্টাল অক্সিজেন, এটা কিন্তু দ্যাটস কাইন্ড অফ অ্যান ইকুয়ালাইজার, যে অনেকটুকু হেল্প করে এটা। তো আর আমার ওই সময় মনে হচ্ছিল যে ওইটুকু অংশ দিয়ে আমাকে শ্বাস নিতে হচ্ছে। এটা মানে খুবই চ্যালেঞ্জিং একটা অনুভূতি। তবে আমার অনেক বেশি অসুবিধা হয়নি, যে আমি এর আগে প্রচুর পরিমাণে হচ্ছে এক্সারসাইজ করছিলাম এই রিলেটেড, এমনিতে অনেক দৌড়াই শ্বাসের আমি, এক্সারসাইজগুলি। হ্যাঁ, ব্রিদিং এক্সারসাইজ আর হচ্ছে এন্ডুরেন্স, যাতে দমটা বাড়ে। এইটা আমাকে খুব আমার আপনার কাছ থেকে এটা একটু শেখা লাগবে তাহলে, কারণ 5,500, আমরা তো 5,300-400 পর্যন্ত, যেহেতু কালাপাথর পর্যন্ত গেলাম, 5,500-ই। আচ্ছা, তাহলে 5,500। তো ওইখানে যে অক্সিজেন ছাড়া যে অনুভূতি, আমি আমার লাইফে কখনো এমন অনুভূতির সাথে আসলে পরিচিত না। ওই জন্য যাই হোক, বাবর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। আমি বলছিলাম যে এই 50-51 মিনিট সময়টা আমাদের জন্য যথেষ্ট হবে না, আরও গল্প করতে পারলে ভালো লাগতো। অনুমতি দিলে আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছিলাম, এবং আপনার সামনের অভিযানের জন্য অনেক অনেক শুভকামনা রইল, কারণ আপনার জন্য এই শুভকামনা খুব বেশি দরকার। আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করি। অনেক ধন্যবাদ আপনাকে, চ্যানেল 24-কে অনেক ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।